সংবাদ আর সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতি রাতের আমাদের নিয়মিত আয়োজন নিউজ গ্যালারিতে স্বাগত জানাচ্ছি। আমি সাদাত হাবিব সেতু। দর্শক, আমাদের প্রতিদিনের আয়োজনটায় আমরা চেষ্টা করি সারাদিনের শীর্ষ সংবাদের বাইরে যে সংবাদগুলো থাকে সেই সংবাদগুলো নিয়ে আলোচনা করতে, এবং চেষ্টা করি যে এই মুহূর্তে অনলাইনের দুনিয়ায় আপনারা কী কী সংবাদ পেতে পারেন, হয়তো হাতে মোবাইল থাকলে দেখে নিতেন, সেই সংবাদগুলো একটু চেষ্টা করবো আপনাদের জানিয়ে দিতে, এবং সেই সংবাদগুলো দেখে আমরা ওখান থেকে একটি সংবাদ নিয়ে আজকের আলোচনা দীর্ঘ করার চেষ্টা করব। এবং শুরুতে যেই বিষয়টি আমার সামনে বিডি নিউজ খোলা রয়েছে, সেই প্রথম যে সংবাদটি সেটি হচ্ছে ম্যালেরিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ঐতিহাসিক মুহূর্ত। WHO অনুমোদন পেল প্রথম টিকা। রিপোর্টটিতে বিবিসির বরাদ্দে লেখা হয়েছে যে 100 বছরের বেশি সময় ধরার চেষ্টা, আসলে ম্যালেরিয়া অনেক দিনের ব্যাধি, সেটি কার্যকর টিকার বিষয়ে চিকিৎসা শাস্ত্রের জন্য খুব বড় রকমের অর্জন বলেই তারা ধরা হচ্ছে। এবং তারা আপাতত আসলে এটির উপকারিতা সম্পর্কে লিখেছে, এখনও ডিটেলস কোনো তথ্য আসলে তারাও দেয়নি, শুধুমাত্র টিকাটির অনুমোদন হয়েছে সেই সংবাদ পর্যন্তই রেখেছেন। এটি অবশ্যই বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলো এবং যেসব দেশে আসলে মশার উপদ্রব রয়েছে তাদের জন্য একটি বড় সংবাদ। বাংলাদেশের ক্রিকেট পাড়া টাইগাররা প্র্যাকটিস করছে ওমানে। এদিকে নির্বাচন হয়ে গেছে বিসিবিতে এবং 57 ভোটের 53টি পেয়ে বোর্ড পরিচালক নাজমুল হাসান পাপন অবধারিতভাবেই আসলে তিনি বিসিবি বসের চেয়ারে বসতে যাচ্ছেন বলেই ধারণা করছে, যদিও আনুষ্ঠানিক যে ঘোষণা সেটি কালকে আসলে পাওয়া যাবে। বড় নামের মধ্যে সাবেক পাইলট খালেদ মাসুদ পাইলট আসলে এবার পরিচালক পদ থেকে বের হয়েছেন, বেশ কিছু নতুন নামও এসেছে, সেগুলো আপনারা ইতিমধ্যেই আমাদের রিপোর্টে এসেছে। যেই সংবাদটি আপনাদের কাছকে জানাবো এবং আমরাও চেষ্টা করবো এই সংবাদ মানে এই ইস্যুটি নিয়ে আলোচনা করতে, সেটি হচ্ছে মার্কিন সিনেটে হাউগেনের যে অভিযোগ তুলেছেন ফেসবুকের সাবেক একজন কর্মকর্তা, যে ফেসবুক আসলে মুনাফা বেশি দেখে, এক্ষেত্রে তারা অনেক ক্ষেত্রেই লাইক ভিউ সেগুলোর দিকেই তারা বেশি নজর রাখে, যেখানে হয়তো বা মিথ্যা ভুয়া সংবাদটি তারা চাইলেও সরিয়ে দিতে পারত। ফেসবুকের এমন একটি অভ্যন্তরীণ গবেষণা ফাঁস হয়েছে এবং ইন 60 মিনিটে খুব বড় করে আসলে এই অভিযোগগুলো তুলে ধরা হয়েছে, এবং সেই অভিযোগের ভিত্তিতে মার্ক জাকারবার্গ আজকে তার স্টেটমেন্ট দিয়েছেন এবং তিনি যেটি বলেছেন যে আসলে তাদের পক্ষে যতটুকু করা সম্ভব ততটুকুই তারা করেছেন। এরকম সংবাদ অনলাইনে রয়েছে। তার থেকে এই মুহূর্তে আমি যদি ভুল না করে থাকি, শুক্রবার 14টি নিয়োগ পরীক্ষা হবে ঢাকা শহরে, এবং করোনা মহামারীর পরে এসে এরকম নিয়োগের পরীক্ষায় স্বাভাবিকভাবেই যারা চাকরি প্রার্থী রয়েছেন তাদের নজর রয়েছে, কিন্তু একই দিনে 14টি পরীক্ষা আদৌ আসলে কিভাবে পরীক্ষার্থীরা পরীক্ষা দিবেন সেই বিষয়টি একটি চিন্তার বিষয়। এই দুটি বিষয় নিয়ে আজকে আমাদের নিউজ গ্যালারি আমরা সাজিয়েছি এবং আমাদের সাথে ভার্চুয়ালি অতিথিরা রয়েছেন। অতিথিদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। আমাদের সাথে রয়েছেন সাবেক জ্যেষ্ঠ সচিব এবং জনপ্রশাসন বিশেষজ্ঞ আবু আলম শহীদ খান, আমাদের সাথে রয়েছেন সাইবার বিশ্ব নিরাপত্তা বিশেষজ্ঞ ও এপিনিকের পলিসি চেয়ার সুমন আহমেদ সাবির, এবং আমাদের সাথে রয়েছেন লেখক অনলাইন অ্যাক্টিভিস্ট মারুফ রসুল। তিনজনকেই স্বাগত জানাচ্ছি নিউজ গ্যালারিতে। শুরুতেই আমি একটু আবু আলম শহীদ খান স্যার, আপনার কাছে এই ভর্তি পরীক্ষা নিয়োগ পরীক্ষার বিষয়টি একটু জানতে চাই আপনার কাছ থেকে, যে আসলে এইভাবে যদি নিয়োগ পরীক্ষা হয়, একই দিনে 14টা নিয়োগ পরীক্ষা, মানলাম যে একটা করোনার কারণে অনেকদিন ধরে সবকিছু স্টাক হয়েছিল, কিন্তু এটি কি সমন্বয় করা প্রয়োজন ছিল কিনা? ঠিকই বলেছেন, এটা সমন্বয় করা প্রয়োজন ছিল, কারণ চাকরি প্রার্থী যারা তারা তো বিভিন্ন অল্টারনেটিভ চাকরি খুঁজবেন। একই দিনে যদি 14টি নিয়োগ পরীক্ষা হয়, তার মানে হচ্ছে যে একটি জায়গায় তারা পরীক্ষা দিতে পারবেন, অন্য 13টি জায়গায় তারা সুযোগ পাবেন না। আমি ডিটেলটা জানি না যে কি কি ধরনের নিয়োগ পরীক্ষা, ডিটেলটা জানলে হয়তো আর একটু বিশ্লেষণ করা যেত। তবে আমি এটা মনে করি যে নিয়োগ পরীক্ষাগুলো হওয়া দরকার, যেহেতু করোনার কারণে বন্ধ ছিল, এবং সেটাকে আরেকটু যদি আমরা স্ট্যাগার করতে পারি, বিভিন্ন দিনে যদি নিতে পারতাম তাহলে আরো ভালো হতো, এবং চাকরি প্রার্থীরা হয়তো নিজেদেরকে বঞ্চিত ভাবতেন না, এটা হতে পারে। তবে জানতে হবে যে কি কি ধরনের নিয়োগ পরীক্ষা চলছে। বিসিএস পরীক্ষা হয় তাহলে এক ধরনের পরীক্ষার্থী পরীক্ষা দিবেন, যদি অন্য তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণীর পরীক্ষা হয় এক ধরনের প্রার্থী পরীক্ষা দিবেন। এই পরীক্ষাগুলো একই দিনে হতে পারে, কিন্তু যদি বিসিএস পরীক্ষা এবং অন্যান্য বড় ব্যাংকের পরীক্ষা কিংবা ক্লাস 1 জবের পরীক্ষা একদিনে হয়, তাহলে অবশ্যই চাকরি প্রার্থীরা অসুবিধায় পড়বে। জি স্যার, আমি এই 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 বিষয়টি আসলে পিএসসিও নজরে এনেছে এবং পিএসসি তাদের জানিয়েছে আগামী মাসখানেক তারা নতুন যে নিয়োগ পরীক্ষাগুলো যাবে সেই নিয়োগ পরীক্ষাগুলোর ক্ষেত্রে তারা আসলে চেষ্টা করবে যে শুক্র এবং শনিবার অ্যাভয়েড করতে। আবার নিয়োগ পরীক্ষাতে একটা অভ্যাসও আছে শুক্র শনিবার দেওয়ার, কারণ অনেক চাকরিজীবীও আসলে নিয়োগ পরীক্ষার সাথে যুক্ত হন আরও একটু ভালো চাকরি পাওয়ার জন্য। পিএসসির এই সিদ্ধান্তকে কিভাবে দেখেন স্যার? এসির এই সিদ্ধান্ত ঠিক আছে, কিন্তু আমাদের অসুবিধা হলো যে আপনি যেটা বললেন যে অনেক চাকরিজীবী আছেন তারা পরীক্ষা দিতে চান,
দূর দূরান্ত থেকে আসবেন যারা আসবেন তারা বৃহস্পতিবার এসে শুক্র শনিবার পরীক্ষা দিয়ে আবার রোববার কাজে যোগ দিতে পারেন। আর দ্বিতীয় আরেকটা অসুবিধা হবে যে আমাদের তো নিয়োগ পরীক্ষা নেওয়ার মতো বিশাল কোনো আয় জায়গা নেই যেখানে শুধুমাত্র পরীক্ষা হয়। আমাদের পরীক্ষাগুলো নিতে হয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অথবা কলেজ ক্যাম্পাসে অথবা স্কুল ক্যাম্পাসে ক্লাসরুম গুলো ব্যবহার করতে হয়। তখন এই ক্লাসরুম বা কলেজ স্কুল বিশ্ববিদ্যালয় একদম বন্ধ থাকতে হবে, বন্ধ থাকলে এটা নেওয়া সম্ভব। যদি সেখানে ক্লাস চলে তাহলে ওইখানে পরীক্ষাটা কিভাবে নেওয়া হবে সেটা ভাবনার চিন্তার মধ্যে রাখতে হবে। জি স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। আপনার সাথে আমরা আরো পরবর্তী ইস্যুতে আমরা আরো রাখতে চাই, আমরা ফেসবুকের আলোচনাটা একটু যেতে চাই এবং আমাদের সাথে অনলাইন অ্যাক্টিভিস্ট মারুফ রসুল রয়েছেন এবং সুমন আহমেদ সাবির রয়েছেন। আমি শুরুতে একটু মারুফ রসুল ভাইয়ের কাছে যেতে চাই। ফ্রান্সিস হেগুইনের যে অভিযোগগুলো এসেছে এবং সেগুলোর একটা পাল্টা জবাবও ফেসবুক দিয়েছে, কিন্তু একদম সাধারণ মানুষের জন্য যিনি এই মুহূর্তে টিভিটি চালালেন, তিনি আসলে তো ফেসবুক ইউজ করেন, তার পরিবারের সবার সাথে যোগাযোগ করেন। ফেসবুক যে একটা বৈষম্য সৃষ্টি করছে এবং মিথ্যা এবং ভুয়া তথ্য দেওয়ার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই সহযোগিতা করছে, এটি যদি একটু সাধারণ দর্শকদেরকে একটু তুলে ধরে উদাহরণ দিতে পারতেন, মানে অধ্যয়ন, তাহলে দর্শকদের জন্য বুঝবার জন্য খুব সুবিধা হয়। ধন্যবাদ সেতু। যে আলোচনাটি আজকে মার্ক জুকারবার্গ যে উত্তরটি দিয়েছেন ফ্রান্সিস হিগুইনের অভিযোগের প্রেক্ষিতে, সেটি কিন্তু আপনি লক্ষ্য করলে দেখবেন যে মূল অভিযোগ যে প্রসঙ্গে উত্থাপন করা হয়েছে সেগুলো উত্তর কিন্তু তিনি আসলে দেননি, প্রায় এড়িয়ে গেছেন প্রশ্নগুলো। তিনি গবেষণার কথা বলেছেন, তিনি অন্যান্য অনেক বিষয়ের কথা বলেছেন যেগুলো সাধারণত ফেসবুক বা যে কোনো প্রতিষ্ঠান বলে থাকে। আমি যে জায়গাটি উল্লেখ করতে চাই সেটি হচ্ছে আজকে থেকে না, বা ফ্রান্সিস হিগুইন আজকে এই প্রসঙ্গগুলো উত্থাপন করেছেন বলে না, বিগত কয়েক বছর ধরেই কিন্তু ফেসবুকের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের অভিযোগ আমরা দেখছি ফেসবুকের প্রসঙ্গে। এখানে সুমন ভাই আছেন, তার সঙ্গে আমার একবার এই বিষয়ে আলোচনা হয়েছিল এটিএন নিউজেই, যখন ক্যামব্রিজ অ্যানালিটিকার যে কেলেঙ্কারিটি উত্থাপিত হয়েছিল, যে বিভিন্ন ধরনের ব্যবহারকারীদের ডাটাগুলোকে ক্যামব্রিজ অ্যানালিটিকার কাছে বিক্রি করে সেটা দিয়ে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। এখন যে বিষয়টি খুব জরুরি হয়ে উঠেছে, বিশেষ করে যদি বাংলাদেশের প্রেক্ষিত থেকে আমরা চিন্তা করি, তাহলে সেটি হচ্ছে প্রথমত আমাদের আমরা ফেসবুককে দেখছি, ফেসবুক একটা খড়গ দাঁড় করাচ্ছে আমাদের সামনে, সেটি হচ্ছে তার কমিউনিটি স্ট্যান্ডার্ড। মানে আপনি ফেসবুককে যে কোনো কিছুই বলেন না কেন, সেটা সে কমিউনিটি স্ট্যান্ডার্ডের উদাহরণ আপনার সামনে তুলে ধরবে। এখন এই কমিউনিটি স্ট্যান্ডার্ড কিভাবে বাংলাদেশে ব্যবহৃত হয়, আমি বাংলাদেশের প্রেক্ষিতে যদি উদাহরণ দিই, আমি দুটো উদাহরণ দিতে চাই। একটি হচ্ছে গত 15ই আগস্টের সময় যখন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের যে ইতিহাস ভিত্তিক দলিল পত্রাদি আছে সেগুলোর মধ্য থেকে একটি দলিল, একটি ফুটেজ থেকে একটি ছবি কেটে ফেসবুকে দেওয়া হয়েছিল। ফেসবুক সেটাকে কমিউনিটি স্ট্যান্ডার্ডের দোহাই দিয়ে ভায়োলেন্স স্প্রেড করছে এই ধরনের একটি মেসেজ দিয়ে সেই ছবিটি সেখান থেকে সরিয়ে দেয়। আবার কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন যখন ছিল 28শে সেপ্টেম্বর, তখন একজন সাবেক শিবির নেতা মাননীয় প্রধানমন্ত্রীর বিষাদগার করে এবং অত্যন্ত আপত্তিজনক বক্তব্য দিয়ে সেখানে হচ্ছে একটি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছে। আমরা একাধিক সংখ্যক মানুষ সেটাকে রিপোর্ট করবার পর ফেসবুক যে বক্তব্যটি দিয়েছে সেটি হচ্ছে যে এখানে কোনো কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেট করা হয়নি। তার মানে দাঁড়াচ্ছে এরকম যে আপনি যদি আপনার মুক্তিযুদ্ধের ইতিহাস, আপনি যদি মুক্তিযুদ্ধের বা একটি দুর্ঘটনার ছবিও যদি আপনি ফেসবুকে আপলোড করেন বা এই সংক্রান্ত কোনো আলোচনা করেন, সেটাকে কেউ রিপোর্ট করলে ফেসবুক এটাকে কমিউনিটি স্ট্যান্ডার্ড বলছে। কিন্তু আপনি যদি কাউকে জবাই করার হুমকিও দেন প্রকাশ্যে, সেটাকে ফেসবুক মনে করছে না তার কমিউনিটি স্ট্যান্ডার্ডের যে লঙ্ঘন। এখানে কিন্তু এর কারণটি কিন্তু ফ্রান্সিস হিগুইনের অভিযোগের মধ্যে খুব পরিষ্কার ভাবে আছে, যে তিনি সেখানে একটা কথা বলেছে যে মিনিংফুল সোশ্যাল ইন্টারেকশন বা এমএসআই যেটাকে বলা হয়, এবং এই মিনিংফুল সোশ্যাল ইন্টারেকশনের প্রেক্ষিতটাই হচ্ছে যে ধরনের পোস্টের ক্ষেত্রে লাইক কমেন্ট শেয়ার বেশি হয় সেগুলোকে ফেসবুক মনে করছে যে সেগুলোকে শো করতে হবে। তার অ্যালগরিদমের প্রসঙ্গটি আসছে এখানে, হয়তো সাব্বির ভাই আরো বিস্তারিত ব্যাখ্যা করবেন। আমি শুধু ছোট্ট করে এটুকু বলে রাখতে চাই যে ফেসবুক যে বলে যে সে বৈষম্য সৃষ্টি করে না, কিন্তু কতটা বৈষম্য সৃষ্টি করে তার অ্যালগরিদম এবং তার যে মেশিন লার্নিং প্রসেসটি আছে, যে মেশিন ইন্টেলিজেন্সের মধ্য দিয়ে যেভাবে সে কাজটি করে, সেখানে আমার ছোট্ট বক্তব্যটি হচ্ছে আপনি মানে লক্ষ্য করবেন যে মানুষটি হয়তো একটি নির্দিষ্ট ধর্মে বিশ্বাস করেন, তার কাছেও অন্য ধর্মের ধর্মগ্রন্থ বিক্রির, ডিজিটাল ধর্মগ্রন্থ বিক্রি হচ্ছে সে ধরনের বিজ্ঞাপন তাকে দেখতে হয়। যে মানুষটি হয়তো কোনো প্রসাধনী সামগ্রী ব্যবহার করেন না, তাকেও হয়তো সেই প্রসাধনী সামগ্রীর বিজ্ঞাপনটি দেখতে হয়, কোনো না কোনো কারণে তাকে সেটা দেখতে হয়। এখন এই বিষয়গুলো কিন্তু দেখা যাচ্ছে শুধু
ফেসবুকের ক্ষেত্রে না, ইউটিউবের ক্ষেত্রে আমরা দেখছি যে একজন মানুষ নতুন গুগল অ্যাকাউন্ট খুলে ইউটিউবে প্রবেশ করার পর তিনি প্রথম যেগুলো দেখতে পান বাংলাদেশ থেকে, যদি তিনি সেটা অ্যাক্সেস করেন, সেটা হচ্ছে বাংলাদেশে যেই কন্টেন্টগুলো আমরা সবচেয়ে বেশি দেখি ইউটিউবের ক্ষেত্রে। ফেসবুকের ক্ষেত্রে ঠিক একই ঘটনাগুলো ঘটছে। সুতরাং বিষয়টি দাঁড়াচ্ছে এরকম যে আপনি কোথাও কোনো ধরনের লাইক কমেন্ট শেয়ার না করেও প্রথম ব্যবহারকারী হয়েও আপনি এমন সব বিষয় ফেসবুকে দেখতে পাবেন যেগুলোতে আসলে বেশি লাইক কমেন্ট শেয়ার হচ্ছে। এখন আমরা যদি বাংলাদেশের প্রেক্ষিত থেকেও চিন্তা করি তাহলে কিন্তু আমরা দেখি যে বিদ্বেষপূর্ণ মতামত যেগুলো আছে বা গুজব ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে কিন্তু লাইক কমেন্ট শেয়ার খুব বেশি থাকে, কারণ সেগুলো খুব উদ্দেশ্য প্রণোদিত ভাবে সেগুলো করা হয়। তো আমার মনে হচ্ছে যে এই জায়গাগুলো আলোচনায় আনা খুব জরুরি এবং বাংলাদেশ সরকারের এখানে খুব জরুরি কাজ রয়েছে, কারণ ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড কিন্তু কোনো বাইবেল না যেটা পরিবর্তন করা যায় না। বাইবেলও ওল্ড টেস্টামেন্ট থেকে নিউ টেস্টামেন্ট হয়েছে, কিন্তু ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড কিন্তু বিভিন্ন সময় পরিবর্তন হয়েছে, পরিবর্তিত হয়েছে, কম্বোডিয়ার ক্ষেত্রেও পরিবর্তিত হয়েছে। এখানে সরকারের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বলে আমি মনে করি। জি, আমি আবারও মারুফুল ভাইয়ের কাছে আসবো। আমি একটু সুমন আহমেদ সাবির কাছে যেতে চাই। ভাই, আপনার কাছে প্রশ্নটা হচ্ছে যে দুটো কারিগরি বিষয় একদম স্পষ্ট করে এই অভিযোগে তোলা হয়েছে ফেসবুকের বিরুদ্ধে। সেটি হচ্ছে মার্কিন নির্বাচনকে ঘিরে একদম স্পষ্টভাবে বলা হয়েছে যে মার্কিন নির্বাচনকে ঘিরে তাদের পুরো অ্যালগোরিদমকে তারা নিউট্রাল রাখার চেষ্টা করেছে এবং মার্কিন নির্বাচনটা শেষ হয়ে যাওয়ার পরপরই আবারও তারা পুনরায় অ্যালগোরিদমে গেছে, যেই অ্যালগোরিদমে আসলে গ্রাহকের যে তথ্য, তার যে লাইক কমেন্ট শেয়ার, তার যে রুচি, সেই রুচির উপর ভিত্তি করে আসলে তার জন্য একটা আলাদা কমিউনিটি স্ট্যান্ডার্ড তৈরি করা হয়েছে। আবার যখন মিয়ানমারে রোহিঙ্গাদেরকে গণহত্যা করা হয়েছে সামরিক বাহিনীর ব্যবহার করে, সেখানেও ফেসবুককে খুব বড়ভাবে ব্যবহার করা হয়েছিল এবং যিনি অভিযোগ করেছেন ফ্রান্সিস হিগুইন, তিনি দাবি করেছেন সে সময় তাদের ইন্টারনাল রিসার্চ টিম সেটি মানা করার পরেও ফেসবুক আসলে সেটির দিকেই এগিয়ে গেছে। মানে একদম কারিগরি মানুষ না হলে মানুষ আসলে কিভাবে বুঝবে যে আসলে সে ফেসবুকের দ্বারাই প্রভাবিত হচ্ছে, সে তার কমিউনিটি আসলে তৈরি করছে না? এই জায়গাটা একটু মানে একটু জটিল এবং কঠিন ব্যাপারটা বোঝা। প্রথমত একটা জিনিস হচ্ছে যে একটা যে কমিউনিটি স্ট্যান্ডার্ডের কথা আমরা আলোচনা করছি বারবার, এই কমিউনিটি স্ট্যান্ডার্ড কিন্তু ওরা ওদের স্ট্যান্ডার্ড একটা স্ট্যান্ডার্ড তৈরি করেছে এবং সেটা অনেক ক্ষেত্রে বায়াসড, অনেক ক্ষেত্রে সেটা অনেক কিছুই আমাদের সঙ্গে, আমাদের সংস্কৃতির সঙ্গে বলি, আমাদের বিশ্বাসের সঙ্গে বলি, কোনো কিছুর সঙ্গে আসলে অনেক ক্ষেত্রে মেলে না। কাজে সেটা সেটা সেক্ষেত্রে একটা গ্যাপ থাকবেই। আর সবচেয়ে বড় প্রবলেমের জায়গা যেটা হয়েছে, এই কমিউনিটি স্ট্যান্ডার্ডটা ওরা ইমপ্লিমেন্ট করে মেশিন লার্নিং এর মাধ্যমে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে। এবং আমি যদি একটা উদাহরণ দিই যে এর খারাপ দিকগুলো, আমরা সবাই চাচ্ছি অটোমেশনে যেতে, সবাই চাইছি এই মেশিন লার্নিং এবং আর্টিফিশিয়াল ব্যবহার করতে, এবং সেটা আমাদের অনেক কিছু সহজ করে দিয়েছে বটে। এবং ফেসবুকের মতো এত বড় একটা নেটওয়ার্ক চালাতে গেলে এর যে খুব বিকল্প আছে তাও কিন্তু নয়। কিন্তু সমস্যা যেমন গত যে দুদিন আগে যে ফেসবুক যে রাতে এই 6 ঘন্টা বন্ধ হয়ে থাকলো, তার পেছনের কিন্তু যে মূল কারণ সেটা হচ্ছে তাদের এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইঞ্জিনের একটা ভুল সিদ্ধান্ত, যে কারণে তাদের নেটওয়ার্ক প্রায় 6 ঘন্টা বন্ধ ছিল, যেটা তারা আজকে স্বীকার করেছে। প্রথম দিকে অনেক কিছু বলছিল, কিন্তু আজকে তারা জানলো যে তাদের এই এআই ইঞ্জিনের সমস্যার কারণে এই সমস্যাটা হয়েছিল। এবং যেটা যেটা বিশ্বাসযোগ্য, কারণ যে সমস্যাটা হয়েছিল ম্যানুয়ালি এটা ফিক্স করতে 30 মিনিট লাগার কথা না, কিন্তু এই অটোমেশনকে আবার ঠিক জায়গায় নিয়ে আসতে তাদের এই লম্বা সময়টা লেগেছে। তো এবার যদি আমরা আজকের আলোচনার প্রসঙ্গে আসি, যেমন একটা একটা বড় সমস্যা ওদের যে এখন কিন্তু শুধু ইংলিশ ভাষায় আমরা কথা বলি না, আমরা বিভিন্ন ভাষায় কথা বলি। এবং এই ভাষার একটা বক্তব্যকে যখন তারা এর একটা এটাকে কোনো ওদের যে কমিউনিটি স্ট্যান্ডার্ড, সো কল কমিউনিটি স্ট্যান্ডার্ডের সঙ্গে ম্যাচ করতে যায়, সেটা ইংরেজি ভাষায় তারা যত সহজে করতে পারে, সেটা বাংলা ভাষায় বা অন্য কোনো ভাষায় করে তার জন্য অনেক ডিফিকাল্ট। এবং এই জায়গাতে এই যে দুর্বলতা, এই কারণে আমরা দেখেছি যে অনেক সময় ফেসবুকের, আমি একটা উদাহরণ দিতে পারি একটা পেজের, যে বাংলাদেশের কয়েকজন প্রতিষ্ঠিত নারীর সম্বন্ধে বাংলায় আজে বাজে কথাটা কতগুলো পোস্ট, যেটা ফেসবুক কিছুতেই স্বীকার করছে না যে এটা তার কমিউনিটি স্ট্যান্ডার্ড ভালো করছে, কারণ এখানে কোনো বাজে ছবি নেই, এখানে কোনো বাজে লেখা নেই। মানে দেখে অন্তত আপনি খারাপ কিছু মনে হবে, যদি পড়েন আপনি ভীষণভাবে ক্ষুব্ধ হবেন, সংক্ষুব্ধ হবেন। এই যে জায়গাটা, এই জায়গায় একটা প্রযুক্তিগত দুর্বলতা আছে। এবং সেই সঙ্গে যদি আমি এই কালকের এই আমাদের হুইসেল ব্লোয়ারের উদাহরণ নিয়ে আসি, সেখানে ফেসবুকের যে দায়িত্ব ছিল ব্যাপারটাকে যতটা গুরুত্বের সঙ্গে নেওয়া, এই বিষয়গুলোকে এই শুধু মেশিন লার্নিং উপর নির্ভর না করে তার সঙ্গে যেখানে মানুষের দরকার, মানুষের যে উইজডম দরকার, এইগুলোকে ব্যবহার করে জিনিসটাকে সামগ্রিকভাবে সব মানুষের জন্য উপযুক্ত করে তোলা, সেই জায়গায় ফেসবুকের ক্ষেত্রে নিঃসন্দেহে একটা বড় দুর্বলতা প্রকাশ পেয়েছে। এবং সেটা শুধু ফেসবুক নয়, প্রায় অধিকাংশ সোশ্যাল মিডিয়াই এই দায় পড়তে পারে। এবং আমি যেটা একটু আগে যে বায়াসনেসের কথা বলছিলাম, উদাহরণ দিই, যেমন বাংলাদেশের কত উদাহরণ যেমন আগে দিয়েছে আমার 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 সহবক্তা, সেই সঙ্গে উদাহরণ দিই যে ইসরায়েলে যখন ফিলিস্তিনিদের উপরে যে হামলাগুলো হয়,
সেইগুলো যতটা বড় আকারের প্রকাশ পায় সেগুলো কিন্তু অনেক কাছে পৌঁছয় না, সেগুলো দেখা যায় যে খুব অল্প লোকের কাছে পৌঁছয়। কিন্তু দেখা যাচ্ছে যেখানে তাদের পছন্দের বাইরে অন্য রাষ্ট্রে যেমন ঘটনা ঘটে সেটা কিন্তু অনেক বড় ফলাও করে অনেকের কাছে পৌঁছে যায়। এরকম বায়াসের জায়গাগুলো কিন্তু আছে, এবং এই জায়গাগুলোর ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হয়ে গেছে যে এই প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এত শক্তিশালী হয়ে গেছে যে এদেরকে আসলে ইভেন আমাদের বাংলাদেশ তো দূরের কথা, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো রাষ্ট্রও কিন্তু তাদেরকে সব ক্ষেত্রে নিয়ন্ত্রণ করতে পারে না। এবং এই হুইসেল বলার কারণে কিন্তু আজকে আমরা এই আলোচনা করতে বসেছি। কিন্তু এটা নিয়ে কিন্তু অনেক বড় রিসার্চ হয়, অনেক প্রতিষ্ঠান কাজ করে, কিন্তু এই লেভেলে কিন্তু আমরা আসলে যেতে পারিনি যতক্ষণ না পর্যন্ত ভেতর থেকে ইনসাইডার একজন আমাদের কাছে এই তথ্যগুলো প্রকাশ করলো। কাজে এক্ষেত্রে যেটা মনে হয় যে এটা শুধু আমরা বাংলাদেশ একা বা সামগ্রিকভাবে অন্য কোনো দেশ এটা করতে পারবে না, আমাদের এই বিষয়গুলোর জন্য আসলে অনেক বেশি আলোচনার প্রয়োজন দরকার, আলোচনার প্রয়োজন। এবং সেই সঙ্গে আরেকটা জিনিস প্রয়োজন যে অনেক ক্ষেত্রে আমরা যখন আলোচনা করতে যাই তখন আমরাও বায়াস্ট হয়ে যাই। যখন আমি যদি সরকার সমর্থক হই কিছু প্রচারণা আমার খুব ভালো লাগে, আমি যদি সরকার বিরোধী হই কিছু প্রচারণা আমার খারাপ লাগে, এবং তখন দুই পক্ষই ফেসবুকে দোষারোপ করে। এই জায়গাতে আমি আবার বলতে চাই যে এই কোশ্চেনগুলো একটু সুযোগ দিতে চাই, তারা যদি কিছুটা ওপেন থাকে এটা হয়তো কোনো দেশের জন্য এটা কাঙ্ক্ষিত, মঙ্গলজনক কিছু মানুষের জন্য। তো এই ক্ষেত্রে এই বিতর্কের আসলে সমাধান নেই, কিন্তু আসলে আমাদেরকে সবাইকে একটু খোলা মন নিয়ে এবং সেই সঙ্গে আন্তরিকতার সঙ্গে এবং বিভিন্ন দেশের যারা এই এই বিষয়ে কথা বলেন, জানেন, বোঝেন, সবার ভিতরে এক ধরনের জনমত তৈরি করে, যাতে এই সোশ্যাল মিডিয়ার প্রতিষ্ঠানগুলো আমাদের ঘাড়ের উপরে চেপে না বসে, যেটা অলরেডি বসেছে, আমরা কিভাবে নামাতে পারি সেই চিন্তা করতে হবে। যেমন একটা বড় অভিযোগ এসেছে শিশুদের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার যে ইম্প্যাক্ট, ইনস্টাগ্রামের ক্ষেত্রে যে অভিযোগ সেটা ফেসবুক অস্বীকার করেছে। এটা তো আমরা প্রত্যেক ঘরে ঘরে দেখতে পাচ্ছি যে আমাদের এই শিশু থেকে শুরু করে এই টিনের ছেলেমেয়েরা কিভাবে এর ফলে এক ধরনের মানসিক অস্থিরতার ভিতরে ভুগছে, তাদের ভিতরে এক ধরনের কি বলবো যে মনস্তাত্ত্বিক পরিবর্তনও ঘটছে তাদের আচরণে। আমরা যাই কিছু করি, এই যে ফেসবুকে ছবি পোস্ট করা, খাই, যাই, যেখানে যাই সবকিছু করি, এই যে সাইকোলজিক্যাল যে প্রবলেমগুলো, আমি এক্সপার্ট না এই বিষয়ে কথা বলা উচিত না খুব বেশি, কিন্তু এই সমস্যাগুলো তো আমরা দেখছি। তো জি এইগুলো আসলে মোকাবেলার জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে আসলে। জি আমি একটু আবু আলম শহীদ খান স্যার আপনার কাছে যেতে চাই। আপনার কাছে আমার যে প্রশ্ন হচ্ছে যে এই যে অভিযোগগুলো এবার ফেসবুকের বিরুদ্ধে আসছে তার মধ্যে সবচেয়ে যে বড় অভিযোগটা আসলে সবাইকেই চিন্তিত করছে সেটা হচ্ছে যে শিশুদের অনেক বেশি ক্ষতি হচ্ছে, এবং ফেসবুক আমি যদি ভুল না করে তাহলে ফেসবুক ইনস্টাগ্রামের একটা শিশুদের ভার্সনও আসতেছে, যেই ভার্সনটাতে শুধু শিশুরা শিশুদের কন্টেন্ট দেখতে পারবে, কিন্তু যেটি বলা হচ্ছে শিশুরা এটি মানে ইনস্টাগ্রাম ঘুরে এসে দেখলে তারা খুব ডিপ্রেসড হয়ে যায়, তারা এত বিলাসিতা দেখে আসলে অন্যের অত সুখ দেখে বাচ্চা মানুষ ঠিকভাবে নিতে পারে না। এবং দ্বিতীয় বড় কথা হচ্ছে যে গণতন্ত্রের ভিত্তি অনেক ক্ষেত্রে দুর্বল করে দেওয়া হচ্ছে, এবং সেক্ষেত্রে ফ্রান্সিস যে অভিযোগটি তুলেছেন সেটি হচ্ছে যে রিপাবলিকরা যখন হোয়াইট হাউস দখল করার চেষ্টা করলো, আমেরিকার সংসদ যখন দখল করার চেষ্টা করলো, এবং তারা বললো যে হয় ভোটের মাধ্যমে না হলে তারা বুলেটের মাধ্যমে হলেও করবে, এবং এই প্রচারণাটা থামাতে ফেসবুকের পক্ষ থেকে ফেসবুকের যে কমিউনিটি স্ট্যান্ডার্ড সেই হিসেবে স্বাভাবিকভাবে এই ধরনের পোস্ট ফেসবুকে পাবলিশ হওয়ার কথা ছিল না, কিন্তু সেটিতে একটা রীতিমতো রেভলিউশনের মতো আমরা দেখতে পেয়েছি, এবং সেটি সব দেশের গণতন্ত্রের জন্যই এক ধরনের চিন্তার কারণ। আমাদের দেশের রাজনীতির কথা যদি চিন্তা করি, অনেক বেশি গুজব নির্ভরতা হয়ে গেছে। আজকে খোদ আইজিপি মন্তব্য করেছেন যে পূজার উৎসবের ক্ষেত্রে গুজব প্রতিহত করতে খুব বেশি সচেতন থাকতে হবে, এবং এর মাধ্যমটা মোটামুটি এক কথায় ফেসবুকই। স্যার কিভাবে বিশ্লেষণ করবেন, কি যুক্ত করবেন? ফেসবুক তো সিন্দাবাদের গ্রুপ, এবং এটা সারা পৃথিবীর উপর চেপে গেছে, এবং আমরা এটা থেকে কিন্তু বিচ্ছিন্ন না। আমাদের সবারই ফেসবুক আছে, বাচ্চাদের আছে, আমাদের ফ্যামিলির আছে, এবং আপনারা যারা সাংবাদিক আছেন, মিডিয়া আছেন, সবাই ফেসবুক আমরা আছি এবং ফেসবুকে অনেক কিছু পোস্ট করি। এখন দেখেন যে আমরা যে কথাটা নিয়ে আলোচনা করছিলাম, বায়াস, এটা তো মানুষের মনে হয় প্রত্যেক মানুষের একটা ইন্ডিভিজুয়াল বায়াস সবসময় কাজ করে। আপনার কোন রং পছন্দ, আপনার কোন দল পছন্দ, কোন রাজনীতি পছন্দ, কোন ধরনের ধর্মগ্রন্থ পছন্দ, কি ধরনের মানুষ পছন্দ। এই যে বায়াসনেস থেকে বেরিয়ে আসার জন্য শিক্ষা, সেই শিক্ষার ক্ষেত্রে আমাদের দেশে কিন্তু বড় অগ্রগতি হয়নি, এবং পৃথিবীর অন্য দেশে অনেক অগ্রগতি হলো, আমাদের দেশে সেই অগ্রগতিটা হয়নি, যার ফলে আমরা কিন্তু ওই যে একটা চক্করের মধ্যে থাকি। এটা একটু আগেই আমাদের সুমন সাহেব বলছিলেন যে আমি যে দল করি সে দলের পোস্ট হলে আমার সত্য হোক মিথ্যা হোক খুব ভালো লাগে, এবং এটাকে আমরা একটা কথা বেরিয়েছে কি করে দাও যেন, আমাকে আমাকে অনেক সময় অনেক মেসেজ পাঠানো হয়, তাড়াতাড়ি এটা পোস্ট করে দেয়, অনেক ধর্মীয় মেসেজ পাঠানো হয়, পোস্ট করে দেয়, পোস্ট করলে এই লাভ, বা এটাকে তাড়াতাড়ি করুন। এই যে কাজগুলো হয়, এটা আমরা মিডিয়া, মানে আমরা যদি মিডিয়ার কথা আলোচনা করি, মিডিয়া তো অনেক বায়াস। সিএনএন কি বায়াস না, বিবিসি কি বায়াস না, চ্যানেল 24 কি বায়াস না, বা আপনি আইটিএন নিউজ আপনারা কি বায়াস না?
বুকে হাত দিয়ে আপনাদের ডিরেক্টররা বা আপনারা সাংবাদিকরা বলতে পারবেন না যে আমরা একেবারে শতভাগ বায়াসনেসটা পাবেন না, কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে যদি আপনি ওই মানে বদমাশিটা না করে কেউ, তাহলে মেশিন মানুষের চেয়ে কম বায়াস। সুতরাং মানুষ এবং মেশিনের সংমিশ্রণ করে কিভাবে আমরা বায়াস এই আবহ থেকে বের হতে পারি সেটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। এখানে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে, সরকারের দায়িত্ব হচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ, ইউটিউব কর্তৃপক্ষ বা গুগল কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করা, আলাপ আলোচনা করে আমাদের দেশের জন্য যেসব জিনিস ক্ষতিকর সেই সব জিনিসের প্রচারণা থেকে তাদেরকে কিভাবে তাদের স্ট্যান্ডার্ডটাকে আরো শক্তিশালী করা যায় এবং শক্তিশালী করে তারা আমাদেরকে আরো ভালো কিছু ফিড দিতে পারে সেভাবে আমরা চেষ্টা করতে পারি। এবং এখানে সরকারকে অনেক কাজ করতে হবে। আমাদের যারা অন্যান্য যারা আছেন, যারা প্রাইভেট সেক্টরে কাজ করছেন, যারা বিশেষজ্ঞ, যারা ব্লগ লিখছেন, তারাও অনেকে এই বিষয়ে কাজ করতে পারেন। সরকারের যদি বলি, সরকারের অনেক সীমাবদ্ধতা। সরকারে যারা কাজ করেন, আমরা আমাদের যে সিস্টেম, আমি সরকারে একসময় কাজ করেছি, আমাদের সিস্টেমে আমাদের এত বিশেষজ্ঞ নেই যারা প্রত্যেক দিনে সব কন্টেন্ট দেখতে পারবেন এবং সরকারকে সহায়তা করতে পারবেন। সরকারকে নিশ্চয়ই আমাদের দেশে যারা ভালো কাজ করছেন তাদের উপর নির্ভর করতে হবে এবং তাদের সাথে আলাপ আলোচনা করে কাজ করতে হবে। সরকারের সমস্যা একটা বড় সমস্যা। সরকার চাইবে যে তার বিরুদ্ধে যা কিছু আছে সবকিছু যাতে ডিলিট করে দেওয়া যায়, যা তার বিরুদ্ধে যা কিছু আছে সবকিছু যেন তার বিরুদ্ধে বক্তব্যটা হাজির করা যায়। তো এইখানেও একটা মানে আমাদের একটা স্ট্যান্ডার্ড নিজেরা আগে ঠিক করতে হবে যে আমরা কি স্ট্যান্ডার্ড চাই, আমরা কি নিরপেক্ষতা চাই, আমরা কিভাবে দেখবো জিনিসগুলোকে, তাহলে হয়তো অনেক কিছু করা সম্ভব। দর্শক, ফেসবুক যে কমিউনিটি স্ট্যান্ডার্ডের কথা বলে, সেই কমিউনিটি স্ট্যান্ডার্ডে কি আছে একটু পড়ে শোনাই। বিল্ডিং কমিউনিটি অ্যান্ড ব্রিঙ্গিং দ্য ওয়ার্ল্ড ক্লোজার টুগেদার, অর্থাৎ একটা সমাজ তৈরি করা এবং পৃথিবীর সবাইকে কাছে তুলে আনা, কাছে দিকে নিয়ে আসা। যদি সেটি স্ট্যান্ডার্ড হয়ে থাকে তাহলে আজকে কেন ফেসবুক নিয়ে বিতর্ক হচ্ছে, কেন আসলে আমরা আদৌ কি সেট করতে পারি কিনা? মারুফ হোসেন ভাই, আপনার কাছে আমার জানতে চাওয়া একটি হচ্ছে যে যখন আমরা এরকম অভিযোগ পাবো যে কারো প্রতি বায়াসনেস হয়েছে, সেক্ষেত্রে আমাদের আসলে আইন আদালতের সুযোগটাই বা কি আছে? ধন্যবাদ। আমি একটু প্রথমে একটু শ্রদ্ধেয় শহীদ খান স্যার যে আলোচনাটি করছেন তার সূত্র ধরে একটু যাই। সেটি হচ্ছে যে মানুষই আসলে কিন্তু মেশিনটাকে ট্রেন করে, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে মানুষের ডাটা দিয়েই মেশিনটাকে ট্রেন করানো হয়। সুতরাং মানুষের এবং মেশিনের সমন্বয়টা খুব জরুরি কথা স্যার বলেছেন। এখন আমাদের এখানে যেই মুশকিলটা হয়েছে, আমরা দেখছি যে আমাদের এখানে মেশিনের আধিপত্যটা আছে কিন্তু মানুষের অংশগ্রহণটা একেবারেই নাই। সেটা মানে সেটা ফেসবুকের আন্তর্জাতিক পরিমণ্ডল আর বাংলাদেশের পরিমণ্ডলের ক্ষেত্রে আমরা দেখছি যে মানুষ ফেসবুক নিয়ে কথাই বলছেন না, শুধু ব্যবহার করছেন। মানে তিনি সমস্ত ডাটা দিচ্ছেন, একবারও পড়ে দেখছেন না যে তাই তিনি যে আই এগ্রি উইথ দ্য স্টেটমেন্টে যে তিনি ক্লিক করছেন, তিনি একবারও পড়ে দেখছেন না যে এই কিসের স্টেটমেন্টের সাথে তিনি এগ্রি করলেন, কোন ধরনের বক্তব্যের সাথে তিনি এগ্রি করলেন। ধরুন আজকে ফেসবুক যে আলোচনাটি করেছে যে তার মানে লাইক কমেন্ট শেয়ারের গুরুত্ব অনুযায়ী সে কথা বলে, এটা কিন্তু তার কমিউনিটি স্ট্যান্ডার্ডের এক জায়গায় আছে, সে তার কমিউনিটি স্ট্যান্ডার্ডে আছে। যদি কমিউনিটি স্ট্যান্ডার্ডের নিয়মের বাইরেও এমন কোনো কন্টেন্ট ফেসবুকে থাকে যেটার সংবাদ মূল্য বেশি কিংবা ব্যক্তির কাছে তার চাহিদা বেশি, ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে, তাহলে কমিউনিটি স্ট্যান্ডার্ডের বাইরে গেলেও সেটা তিনি ফেসবুকে রাখবেন। এবং শ্রদ্ধেয় সুমন ভাই যে আলোচনাটি করছিলেন মানে মেশিন লার্নিং এর যে প্রসেসটা, আমরা তো একটা এনপিএল এর কথা বলে দেখা যায় কি আমরা এখন একটা জিনিস আমাদের কাছে মনে হয়েছে যে আমরা যদি ছবি দেই তাহলে ফেসবুক এটা খুব দ্রুত সরিয়ে ফেলে, কিন্তু আমরা যদি একটা লেখা দিই, কাউকে গালিগালাজ করেও যদি লেখাটা দিই, ফেসবুক এটা দ্রুত সরাতে পারে না। কারণ হচ্ছে ফেসবুক যে নিউরো ল্যাঙ্গুয়েস্টিক যে প্রোগ্রাম প্রসেস বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেস যেটা, সেই প্রসেসটাকে সে এখনো ট্রেন আপ করতে পারেনি ততটা ভালোভাবে যতটা ভালোভাবে সে অশ্লীল শব্দ বা যেগুলো ক্ষতিকর শব্দ সেগুলো সে বুঝতে পারে। সুতরাং এটা হচ্ছে একটা চালাকির জায়গা। এই কারণে আপনি দেখবেন একসময় বাংলাদেশে স্বাধীনতা বিরোধী যারা শক্তি ছিল তারা প্রচুর গ্রাফিক কন্টেন্ট তৈরি করতো, এখন কিন্তু সেটা করে না। এখন তারা লেখা তৈরি করে, বিভিন্ন ধরনের লেখা তৈরি করে যাতে ফেসবুকে আপনি রিপোর্ট করলেও সেটাকে নামাতে না পারেন, যেহেতু এনপিএল দিয়ে সে বিষয়টা দেখে। এখন বাংলাদেশের প্রসঙ্গে যদি আমি একটু বলি, সেটি হচ্ছে এরকম যে আমরা মানে আমাদের সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এটি যে দীর্ঘ একটি সময় লেগেছে আমাদের সরকারকে এই বিষয়টি বোঝাতে যে সামাজিক যোগাযোগ মাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমার ধারণা ক্যামব্রিজ অ্যানালিটিকার 2016 সালের মার্কিন নির্বাচন এবং এরপরে ব্রেক্সিটের গণভোটকে প্রভাবিত করলো, তারপর সম্ভবত আমাদের সরকার বিষয়টি সম্পর্কে একটু, যেহেতু ভোটকে প্রভাবিত করতে পারছে ফেসবুক, সুতরাং সরকার তখন এই বিষয়ে একটু মানে নজর দিলেন। এখন যেটি হয়েছে সেটি হচ্ছে যে ফেসবুক
ফেসবুককে আমরা যখন কোনো কমিউনিটি স্ট্যান্ডার্ডের কথা বলি, এখন ও তো পৃথিবীর বিভিন্ন দেশ ব্যবহার করছে, এখন সব দেশের অনুযায়ী কমিউনিটি স্ট্যান্ডার্ড তার পক্ষে তৈরি করা সম্ভব না। কিন্তু যদি একটু দেখি তাহলে আমরা দেখবো ফেসবুক সে সমস্ত দেশের সঙ্গে ঠিকই একটা নেগোসিয়েশনে গেছে, যেহেতু তার একটা ব্যবসা প্রতিষ্ঠানটা, যেই দেশগুলো তার উপর একটি প্রেশার তৈরি করতে পেরেছে। এখন বাংলাদেশ থেকে একটু আগে গুজবের কথা বললেন আপনি, আইজিপি মহোদয়ের বক্তব্যকে উদ্ধৃত করলেন, যখন একটা গুজব ঘটে সেটা তো খুব তাৎক্ষণিক একটি প্রতিক্রিয়া। একটি গুজব ঘটে, বাংলাদেশ সরকারের বিটিএসিএল থেকে সেটা টেক ডাউন রিকোয়েস্ট দেওয়া হয়। টেক ডাউন রিকোয়েস্ট দিলে ফেসবুক তার একটা আইনি জটিলতার মধ্য দিয়ে সেটা ফেলে। সুতরাং যখন সে পোস্টটা নামায় অর্থাৎ টেক ডাউন করে, ততক্ষণে আপনার ঘটনা ঘটে গেছে, আপনার সাল্লার ঘটনা ঘটে গেছে, ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরের ঘটনা ঘটে গেছে, এবং তারপরে ওই কন্টেন্ট থাকা না থাকায় কিছু যায় আসে না। সুতরাং এই যে ফেসবুকের রেসপন্সটা, এটা কিন্তু নির্ভর করে দেশের সঙ্গে ফেসবুকের মানে সম্পর্কটা কিরকম। এখন আমি এই জন্যই বলছি যে বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি যে বিষয়টি, সেটি হচ্ছে এটিকে একটি গুরুত্বপূর্ণ, যেমন বিভিন্ন জঙ্গি সন্ত্রাস দমনের জন্য বাংলাদেশ যেমন আন্তঃ মন্ত্রণালয় একটি কমিটি করে, এর সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্পৃক্ততা থাকা প্রয়োজন, এর সঙ্গে তথ্য মন্ত্রণালয় তো অবশ্যই, আইসিটি মন্ত্রণালয় অবশ্যই, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এদের একটি সম্পৃক্ততা থাকা প্রয়োজন, যে সম্পৃক্ততা একটি সরকারকে একটি চাপ প্রয়োগ করতে পারবে, এবং তার সঙ্গে সাইবার সিকিউরিটি যারা রয়েছে তারা ফেসবুককে একটি চাপ প্রয়োগ করতে পারবে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে, দেখুন আমরা কিছু উদাহরণ দেখতে পারি, যেমন কম্বোডিয়ার উদাহরণটি আমি সম্প্রতি এটা নিয়ে কাজ করার জন্য দেখেছি। কম্বোডিয়ান গণহত্যার ছবি যখন ফেসবুক সরিয়ে দিচ্ছিল, তখন কম্বোডিয়া একটি কমিটি গঠন করে ফেসবুকের সঙ্গে যোগাযোগ করেছে যে এটা আমাদের ইতিহাসের অংশ, এই ছবি, এই নথিপত্র, এগুলো আমাদের ইতিহাসের অংশ, তুমি চাইলেই সেটাকে একটা গ্রাফিক ভায়োলেন্স দিয়ে এটাকে সরাতে পারবে না। এবং এখন কিন্তু আপনি দেখবেন কম্বোডিয়ান জেনোসাইডের যে ছবিগুলো যদি আপনি ফেসবুকে ঐতিহাসিক কারণে বা গবেষণার কারণে যদি আপলোড করেন, বা একটি ওল্ড আর্কাইভ হিসাবে যদি এটাকে আপনি আপলোড করেন, তাহলে কিন্তু ফেসবুক সেটা সরায় না। কিন্তু একই ঘটনা কিন্তু বাংলাদেশের জেনোসাইডের ক্ষেত্রে হচ্ছে। আপনি আর্কাইভাল ইস্যু হিসাবেও যদি 1971 সালের 16 জুলাইয়ের একটি পত্রিকার ছবি যদি আপলোড করেন, ফেসবুক সেটা নামিয়ে দিচ্ছে। তার মানে আমাদের একটা নেগোসিয়েশনের জায়গা আছে, যেটা ভারত টুইটারের ক্ষেত্রে টুইটারের সঙ্গে করেছে, ইউটিউবের সঙ্গে করেছে। আমার আরেকটি বিষয় হচ্ছে যে কমিউনিটি স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে, যেটি আমার শ্রদ্ধেয় শহীদ খান স্যার এবং সুমন ভাই দুজনই বললেন, যে মানে আমাদের সঙ্গে ফেসবুক কি যোগাযোগ করবে কিনা, বা করলে কতটা করবে, বা কেনই বা করবে, যেহেতু সে মার্কিন যুক্তরাষ্ট্রের কথাই শুনছে না। আপনি দেখেছেন যে সিনেটে মার্ক জুকারবার্গকে ডাকা হয়েছিল, তিনি আসেননি। তো এই বিষয়গুলোকে একটু অর্থনৈতিকভাবে বিবেচনা করাটা খুব জরুরি। বাংলাদেশে কিন্তু ফেসবুকের একটা বড় বাজার আছে, বাংলাদেশের বৃহৎ সংখ্যক ব্যবহারকারী ফেসবুকের সঙ্গে সম্পৃক্ত আছে। এখন এই অর্থনৈতিক জায়গাটা যদি একটু খোঁজ নেওয়া হয়, যে তারা কত ট্যাক্স আসে, ট্যাক্সটা তারা ঠিক মতো দেন কিনা, সেই ট্যাক্সের টাকাটা কিভাবে তারা সরকারকে দিবেন, এই বিষয়গুলো যদি একটু বোঝা যায়, তাহলে কিন্তু ফেসবুককে এই বিষয় ধরা যায়। আরেকটি বিষয় হচ্ছে টার্গেট মার্কেটিং, এটা আমি একটু বলা প্রয়োজন। আমার ধারণা সুমন ভাই আরো পরিষ্কার বিষয়টি আরো পরিষ্কার করতে পারবেন। সেটা হচ্ছে, যখন আমরা একটা বিজ্ঞাপন তৈরি করি, তখন বিভিন্ন রাষ্ট্র থেকে কিন্তু টার্গেট অডিয়েন্স দেওয়া হয়, যে কোন দেশের কোন সংখ্যার, মানে কোন বয়সের মানুষ এই বিজ্ঞাপনটি দেখবেন। সেখানে যদি বাংলাদেশ বলে যে বাংলাদেশের পেরিফেরির বাইরেও ইন্ডিয়া থেকে কোনো বিজ্ঞাপন যদি তৈরি করা হয়, তাহলে আমি তোমার টার্গেট অডিয়েন্স হব না, এটা কিন্তু বাংলাদেশ চাইলে বন্ধ করতে পারে। আমার মনে হয় সুমন ভাই এটা আরো ব্যাখ্যা করতে পারবেন, যেভাবে বিটিসিএল একটা লিঙ্ককে বন্ধ করে দিতে পারে, অর্থাৎ আপনি যদি ভিপিএন না চালান, তাহলে আপনি ওই বিজ্ঞাপন আর দেখতে পারবেন না। এই ধরনের একটা জটিলতা যদি ফেসবুকের সঙ্গে তৈরি করা যায়, তাহলে আমার মনে হয় যে ফেসবুকের উপর একটি চাপ প্রয়োগ করা যাবে। আর ছোট্ট একটি কথা, যেহেতু গণমাধ্যমের কথা, তাই গণমাধ্যমে বলে শেষ করতে চাই, সেটি হচ্ছে গণমাধ্যমের ভেরিফাইড পেজের নিচে যে মন্তব্যগুলি আসে, সেগুলো কিন্তু গণমাধ্যম কর্মীরা বা গণমাধ্যমের যে কর্তৃপক্ষ আছেন তারা রিপোর্ট করেন না। আমরা রিপোর্ট করলে ওনারা মনে করেন যে বাইরে থেকে এসে রিপোর্ট করছেন, কিন্তু আপনারা যদি সেগুলো নিজেরা রিপোর্ট করেন, আপনারা যদি দায়িত্বশীল একজন ব্যক্তি রাখেন সেখানে, যে সেখানে ঘৃণা ছড়াচ্ছে বা বিভিন্ন ধরনের গুজব ছড়াচ্ছে, আপনারা যদি সেটা ফেসবুক অফিসিয়ালি রিপোর্ট করেন, যেহেতু ভেরিফাইড পেজ, সেহেতু তারা কিন্তু সেটা অনেক তাদের একটা প্রশাসন, মানে একটি প্রফেশনাল দায়বদ্ধতা তৈরি হয়। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। শুভর আহমেদ সাবির, আপনার কাছে যেতে চাই। বলা হচ্ছিল যে একটা মার্কেট যেহেতু আমাদের এখানে রয়েছে, সেই মার্কেটের এগেইনস্টে আমরা একটা প্রেশার ক্রিয়েট করতে পারি কিনা। আমি যদি ভুল না করি, তাহলে ফেসবুক বাংলাদেশে 8,000 কোটি টাকা বিনিয়োগের চিন্তা ভাবনা করছে। এত বড় একটা মার্কেটের কথা চিন্তা করি, নিশ্চয়ই তারা বাংলাদেশে সার্ভার বসাবে, তারাও হয়তো বা এখানে স্ট্যান্ডার্ড পলিসি মেনটেন করার জন্য কোনো একটি সেটআপ সৃষ্টি করবে। সেই সময়ের মানে সেইটি তৈরি করার আগেই কি আমাদেরকে আসলে সেরকম রেসপন্সে যাওয়া দরকার কিনা, না হলে আমরা আরো বেশি মানে এই যে বৈশ্বিকভাবে যে ঘৃণা ছড়ানোর যে কালচারটি রয়েছে, ইউরোপে সেটি বর্ণবাদের হয়েছে, আমাদের এখানে নানান ধরনের ধর্মীয় সাম্প্রদায়িকতার ক্ষেত্রে আমরা দেখতে পারি। সেই বিষয়টিতে যাওয়ার প্রসেসটায় বাংলাদেশ যাচ্ছে কিভাবে, এবং কিভাবে যাওয়া উচিত যদি ঠিকভাবে না যেয়ে থাকে? ধন্যবাদ। আসলে এই বিষয়টা মারুফ যেটা বলেছে সেটা একদম সঠিক, যে যে দেশগুলো আমরা দেখেছি যে
ফেসবুকের সঙ্গে এনগেজ হয়েছে, তাদের উপরে চাপ সৃষ্টি করেছে কিছুটা, তাদের সঙ্গে কিন্তু ফেসবুকের আচরণের একটা পরিবর্তন আমরা দেখেছি, এটা অর্গানাইজেশনের ক্ষেত্রে হয়েছে, এবং আমি মার্কের সঙ্গে সম্পূর্ণ একমত। তবে তার সঙ্গে আমি এখানে আরেকটা পার্সপেক্টিভ যোগ করতে চাই, যে আমরা আসলে সবকিছু ভাবছি যে ফেসবুক আমাদের জন্য করে দেবে। এখন এইটা আশা করলে কিন্তু আসলে হবে না। মূল কথা হচ্ছে যে আমরা যে উদাহরণগুলো দেই, যে সালনার ঘটনায় বলি বা রামুর ঘটনায় বলি, ফেসবুক কেন্দ্রিক উদাহরণগুলো দেই, এগুলোর জন্য আসলে ফেসবুক কতটা দায়ী আর কতটা দায়ী আমাদের দেশের রাজনীতি, আমাদের দেশের এই এই বিচার ব্যবস্থা, যে অপরাধ যেমন বিচারই করতে পারেনি আজ পর্যন্ত, এখন পর্যন্ত। তো আমাদের ব্যর্থতা কিন্তু সামনে নিয়ে আসছে। শুধু ফেসবুককে আমরা বলির পাঠা বানাতে পারি, ফেসবুক ডেফিনেটলি ব্যবহৃত হয়েছে এখানে, কিন্তু মূল সমস্যা কিন্তু আমাদের। আমাদের এই সমস্যাগুলো যদি আমরা সমাধান না করি, তাহলে আজকে ফেসবুক দিয়ে হচ্ছে, আমরা ফেসবুক বন্ধ করে দিই, কালকে অন্য কোনো মিডিয়ার মাধ্যমে হবে, অথবা চিঠি লেখা হবে, পুরোনো পন্থায় আমরা ফিরে যাব। কাজে গুজব ছড়ানোর জন্য আমরা যে সোশ্যাল মিডিয়াকে ঢালাভাবে দায়ী করছি, এই দায়ী করাটা বোধহয় আমরা ঠিক করছি কিনা আমার সন্দেহ আছে। এই জায়গাটাতে বোধহয় আমাদের কাজ করতে হবে। এবং এই প্রবলেমটা প্রথমে যে জনাব আবু আল মোহাম্মদ শরীফ খান চমৎকার করে বলেছেন, যে আসলে আমাদেরকে এই বায়াসনেসের জায়গাটা যেটা বলছিলাম, যে আমরা প্রত্যেকেই আসলে বায়াস। সো এই বায়াস, কতটা বায়াসকে আসলে আমরা মেনে নেবো, কতটা বায়াসটা আসলে গ্রহণযোগ্য, সেই একটা মাত্রা যেমন আমাদের মিডিয়াকে তৈরি করতে হবে, তেমনি আমাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে তৈরি করতে হবে, এবং একটা সহনশীলতার মাত্রা আমাদেরকে তৈরি করতে হবে, যে আমরা কোনো কিছু দেখলেই আমরা একদম হই হই করে হয়তো সব গেল, এটা ভাবার কোনো কারণ নেই। একজন লোক অপপ্রচার চালাচ্ছে ফেসবুকে, বহু মানুষ বহু অপপ্রচার চালাচ্ছে, তার মানে তাকে আমাদের সবাইকে বিভ্রান্ত করছে? করছে না, কিন্তু কিছু মানুষকে করছে। কেন করছে? কারণ তাদের সেই এই এই প্রযুক্তি ব্যবহারের অথবা সাধারণ শিক্ষার ওই মানটাতে আমরা তুলতে পারিনি। কাজে আমাদের বেসিক জায়গাটা হাত দিতে হবে, যাতে একজন মানুষকে যদি আমরা বলি যে চারিদিকে চাঁদ দেখা গেছে আর আমরা সবাই চাঁদের দিকে তাকালাম, এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে গেলে শিক্ষার দরকার। এটা সোশ্যাল মিডিয়াকে দৌড় দিয়ে কোনো লাভ নেই এখানে। তো আমাদের ওই মূল যে মৌলিক জায়গাগুলোতে যদি আমরা গুরুত্ব না দিই, তাহলে আসলে আমরা সোশ্যাল মিডিয়াকে যত ব্লেম করি, আমরা এই সমাধান করতে পারবো না। কাজেই সোশ্যাল মিডিয়ার উপর যেমন মারুফ যে কথাগুলো বললো, আমি একদম 100% একমত, যে তাদের সঙ্গে আমাদের এনগেজমেন্ট বাড়াতে হবে। আর আপনি আমাকে যে লাস্টে যে প্রশ্নটা করলেন, সেটা হচ্ছে যে বড় ইনভেস্টমেন্টে ওরা আসতে চাইছে, তখন হয়তো একটা জায়গায় আসবে, আমাদের সঙ্গে আরো আরো একটা শক্ত এগ্রিমেন্ট হবে, আমরা হয়তো আরো চাপ সৃষ্টি করতে পারবো। সেখানেও কিন্তু কিছু বাধা আছে। আমি যদি আপনাকে বলি যে আজকে এই 2021 সালে কেন ফেসবুক বাংলাদেশে নেই, কেন অ্যামাজন নেই, কেন গুগল নেই, তার প্রশ্নের কোথায়? মারুফ বললো মার্কেট সাইজ বড়, আপনি বললেন 8,000 কোটি টাকার মার্কেট, এত বড় একটা মার্কেট কেন আসে না? সেই প্রশ্ন কিন্তু আমাদের করতে হবে। তা না আসার পেছনে বড় কারণ হচ্ছে আমাদের দেশের যে সাইবার নিরাপত্তার জন্য যে আইনগুলো আমরা করে রেখেছি, সেখানে এমন কিছু কন্ডিশন আছে যেটা তারা এখানে আসাটাকে নিরাপদ মনে করেন। সুমন ভাই আমি একটু সংশোধন করি, মানে আমি বলেছি যে 8,000 কোটি টাকা বিনিয়োগের ঘোষণা ইতিমধ্যেই ফেসবুক দিয়ে দিয়েছে আর কি। মানে ফেসবুক আগামী 2 বছরের মধ্যে বাংলাদেশে 8,000 কোটি টাকা বিনিয়োগ করতে চায়। তাদের যে ইনফরমেশন, সেই ইনফরমেশন আমি জানিয়েছি। চাই, কিন্তু তারা শর্তগুলো দেয়নি। তারা কিন্তু এই শর্তগুলো নিয়ে আসবে, এবং সে আসলে তাদের সঙ্গে তার আগে যদি আমরা সমাধানটা করি, শুধু ফেসবুক না, আমরা আরো অনেক বড় বড় বিদেশি কন্টেন্ট প্রোভাইডার, সিরিয়ান যারা সার্ভিস দেয়, সার্ভিসগুলো আমরা বিদেশ থেকে কিনি, এবং আমরা ইন্টারনেট ব্যান্ডউইথ খরচ করি, প্রচুর ফরেন কারেন্সি বাইরে পাঠাচ্ছি। এটাকে আমরা যদি দেশে নিয়ে আসতে পারতাম, তাহলে আমাদের দেশের এই সামগ্রিক যে ডিজিটালাইজেশনের কথা বলছি আমরা, এই জায়গাতে আমরা আমাদের মানটাকে অনেক উপরে তুলতে পারতাম। সেই ক্ষেত্রে আমাদের ওই জায়গাগুলো দেখতে হবে। যেমন আমি এক লাইনে যদি উদাহরণটা দিই, যে সবচেয়ে বড় বাধা জায়গা কোন জায়গায়? আমাদের ডিজিটাল নিরাপত্তা আইন বলছে যে যিনি একটা রাষ্ট্রবিরোধী পোস্ট করবেন তিনি যেমন অপরাধী, যিনি এই কন্টেন্টটা হোস্ট করবেন তিনিও সেই পরিমাণ অপরাধী, এবং তাকেও এই নন বেলেবল জেলে পড়া যাবে। কাজেই এই বিদেশি প্রতিষ্ঠানগুলো তাদের দেশে, এই দেশে একজন কর্মচারীকে এমপ্লয় করবে না যে এই ফিয়ারে থাকবে যে কালকে একজন ফেসবুকে পোস্ট দেবে আর তাকে ধরে নিয়ে জেলে পড়ে দেবে। তো এই এই বেসিক, এরকম একটা উদাহরণ দিলাম, এরকম আরো কিছু জায়গা আছে যেগুলো যদি আমরা সামান্য সংশোধন করি, তাহলে কিন্তু আসলে এই আমাদের দেশের এই এই ইন্ডাস্ট্রিটা ডেভেলপ করবে, মানুষ অনেক বেটার সেবা পাবে, এবং সেই সঙ্গে যে সমস্যাগুলো ভুগছি আমরা, সেই সমস্যাগুলো আস্তে আস্তে অনেক ক্ষেত্রে আমরা আর্গুমেন্টের জায়গায় যেতে পারবো এবং সমাধান করতে পারবো বলে আপনার আশাবাদ। সুমন আহমেদ সাবির, আবু আলম শহীদ খান স্যার এবং মারুফ রসুল, তিনজনকেই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। ধন্যবাদ। শুভরাত্রি, শুভ সকাল। স্যার যেমনটি বললেন শুভরাত্রি এবং শুভ সকাল, আমিও দর্শকদেরকে সেটি জানাবো। তবে যে যেখানেই থাকুন না কেন, অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো কিছু দেখেই চট করে বিশ্বাস করবার কিছু নেই। একটু দেখে নেন, পত্রিকায় দেখে নিতে পারেন, টেলিভিশনে দেখে নিতে পারেন, একটু খোঁজ নিয়ে তারপরে সেটি শেয়ার করুন বা সেটির সাথে যুক্ত হন বা সেটি বিশ্বাস করুন। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, এটি নিজেদের সঙ্গেই থাকুন। শুভরাত্রি।